পাশের দেশ বাংলাদেশে ভোট আর মাত্র কয়েকদিন পর, কিন্তু এই ভোটের আগেই একটা অদ্ভুত প্রশ্ন ঘুরছে। মানুষ কি এখন থেকেই প্রধানমন্ত্রী ঠিক করে ফেলেছেন, নাকি ভোটের শেষে দেখা যাবে একদমই অন্য ছবি? আর বাংলাদেশের মিডিয়ায় কেন বারবার দুই নাম ঘুরিয়ে ফিরিয়ে বলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বাংলাদেশ জামায়াত ইসলামী? আর সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগ মাঠে নেই। তাহলে এই দলটির ভোট আসলে কাদের ঝুলিতে যাবে? আর এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এবং জনমত সংরক্ষণকারী সংস্থাগুলো। কারণ কিছু কিছু জরিপ বলছে বাংলাদেশে ক্ষমতার বাতাস দ্রুত বদলাচ্ছে, আর সেই বাতাসে সবচেয়ে জোরে শোনা যাচ্ছে একটাই সংখ্যা, সেটা কি? 47.6%। প্রতিদিনকার মতো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিশ্লেষণে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে। পরমাশিস, এই সংখ্যাটাই এখন ভাইরাল, 47.6%। আমি এই সংখ্যার বিশ্লেষণে পরে আসব। একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন আর মাত্র হাতে গোনা 11 দিন বাকি আছে। 12 দিনের দিনই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তুমি কতটা কৌতূহলী? দেখো, বাংলাদেশে আওয়ামী লীগ বাদ দিয়ে প্রধান বড় শক্তি রাজনৈতিক দল কাকে ধরা হয়? বিএনপিকে অবশ্যই। এবং বিএনপির বিপক্ষে যারা রয়েছে, তাদের যারা প্রতিপক্ষ রয়েছে, তারা কি? জামায়াত ইসলামী। অনেকগুলো দল মিলে তারা একটা আলাদা বিরুদ্ধে গিয়ে তারা দাঁড়িয়েছে। তো স্বাভাবিকভাবে নির্বাচনে দাঁড়ানোর আগেই তো একক সংখ্যাগরিষ্ঠতায় দলটা একটা জয়ী হওয়ার দৌড়ে রয়েছে। কিন্তু সঙ্গত কারণেই একটি বিষয়, সেটি হচ্ছে গোটা দেশের ভোটারের সংখ্যা প্রায় 12 কোটি। সেখানে মাত্র 6,000-7,000 মানুষকে এই জরিপে অন্তর্ভুক্ত করে 7,000 জন বা 6,500 বা এরকম অ্যারাউন্ড 5,500 থেকে 6,000-এর মধ্যে মানুষকে নিয়ে পরিচালিত কোন জরিপের ফলাফলকে কতটা কতটা ভিত্তি রয়েছে, এবং এই জরিপের ফলাফল বাস্তবিক অর্থে 12ই ফেব্রুয়ারি ভোটের বাক্সে কতটা রিফ্লেক্ট করবে? পরমাশিস, সংখ্যাটা দেখতে হবে, এখন বিষয়টা হচ্ছে দেখতে হবে উপরে নির্ভর করে। কারণ আমাদের দেশে কিন্তু জনমত জরিপ যে সংস্থাকারী যে সংগঠনগুলো বা সংস্থাগুলো রয়েছে, বা আমরা বিভিন্নভাবে দেখি, আমাদের দেশে স্যাম্পল অর্থাৎ হচ্ছে অংশগ্রহণকারী সংখ্যা কিন্তু অনেক বেশি হয়। মানে কোনো অংশগ্রহণকারী কিন্তু 1-1.5 লাখের নিচে হয় না সাধারণত, কোনো একটা স্যাম্পল উপরে নির্ভর করে যে জনমত সমীক্ষাগুলো হয়। সেখানে 5,500 থেকে 6,000 জন মানুষের ওপর পরিচালিত জরিপের ফলাফল কতটা বাস্তবসম্মত, এটা কিন্তু এখানে বিষয়টা দেখতে হবে। আমাদের দেশে ভাবতে হবে 140 কোটি, বাংলাদেশে বোধহয় 18 কোটি, তাই তো? 19 কোটি লোক। হ্যাঁ, কিন্তু ভোটারদের কোটি নয়, ভোটারদের যদি হয় 12 কোটি ভোটার। সংখ্যাটা এখানে যেমন একটা সংখ্যাটাও একটা গুরুত্ব আরোপ করে সমীক্ষার ক্ষেত্রে। যেহেতু আমি নিজে একসময় সমীক্ষার কাজ করতাম, যত বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে আর যত স্তরের মানুষের কাছে পৌঁছানো যাবে, মানে রিক্সাওয়ালা, ভ্যান চালক, গঙ্গায় মাটি কাটে, আনাজালা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, অধ্যাপক, শিক্ষক, বাড়ির গৃহবধূ, স্কুল মাস্টার, প্রাইভেট টিউটর, সমস্ত স্তরের লোকেদের সঙ্গে জরিপ করে যেটা পাওয়া যায়, সেটা আশা করি সেটা যারা করেছে তারা নিশ্চয়ই সেরকম ভাবেই করেছে। কেননা এত বড় নির্বাচন একটা মানে স্পর্শকাতর ব্যাপার। কিন্তু এটা যত ছোটই জরিপ হোক, এই 47 যে পরিসংখ্যানটা বলছে, এটাতে আমি সহমত। মাঠের রিপোর্ট কিন্তু জরিপের সঙ্গে অনেক ক্ষেত্রেই সাংঘর্ষিক হয়। আমাদের বাস্তবতা দিক থেকেও কিন্তু আমরাও আমাদের যে এত বড় দেশ, এতগুলো রাজ্য, এত বিভিন্ন স্তরের নির্বাচনের আগেও আমরা দেখেছি যে সমস্ত জরিপের ফলাফল সাধারণত সংবাদ মাধ্যমে আসে, প্রধান শিরোনাম, সেগুলো নিয়ে টক শোতে চায়ের কাপে আমরা ঝড় তুলি, রাজনৈতিক বিশ্লেষকরা ঝড় তোলেন। বাস্তবিক পরবর্তীতে দেখা যায় ভোটের ফলাফলের সঙ্গে সেই জরিপগুলো আমাদের ভারতের ক্ষেত্রে যে অনেক ক্ষেত্রেই সাংঘর্ষিক বা মিল নেই, আকাশ কুসুম। স্বাভাবিকভাবেই বাংলাদেশের জরিপের যে ইতিহাস, সেটি কিন্তু এর আগে আমরা আরেকটি এপিসোড করেছিলাম, এবং সম্ভবত জরিপকারী সংস্থা যারা এই জরিপ করেছে, এই
ইনোভেশন কনসালটেন্ট। এই যে ইনোভেশন কনসালটেন্ট যে সংস্থাটি, এটা তারা তৃতীয় রাউন্ড হিসেবে জরিপ করেছে। সমীক্ষা থেকে যা পাওয়া যাচ্ছে আভাস, যে ভোট যত এগিয়ে আসছে ততই বিএনপির পক্ষে সমর্থন শক্ত হচ্ছে। এটা কিন্তু জরিপের পূর্বাভাসের যে ছায়া সেটা নিয়ে বলছি, এটা কারণ আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। আর সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে যে এই জরিপে তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে মনে করছেন এই উত্তরদাতাদের 47.6% মানুষ। আবার এখানে আরেকটি বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে কত শতাংশ উত্তরদাতা চাইছেন? ডাক্তার শফিকুর রহমানকে 22.5% উত্তরদাতারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। এখানে একটা গ্যাপ কিন্তু দৃশ্যমান, মানে 47.6 আর 22.5, এই যে গ্যাপ, এই গ্যাপটা কতটা বাস্তবসম্মত বলে তোমার মনে হয়? একেবারে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে তুমি কি মনে করো? দেখো, বাংলাদেশ, আমি যদি ধরে নিচ্ছি বাংলাদেশে কোনো সংখ্যালঘু লোক নেই, আচ্ছা আছে 10% আছে, তাহলে বাকি থাকলো কত? 90%। 90% মানুষই তো মুসলিম ধর্মাবলম্বী, তাই না? তারা প্রত্যেকেই ইসলামকে মানে, এবং আমরা যারা হিন্দু আমরাও আমাদের সনাতনী ধর্মটাকে মানি। কিন্তু সবার আগে তো আমরা মানুষ, তাই নয় কি? সামাজিক প্রেক্ষাপটে দেশ পরিচালনা, রাজনৈতিক দল, নির্বাচন, ভোটে জেতা, সরকার পরিচালনা, সুন্দর দেশ গঠন হওয়া, সবাই সবার জীবন জীবিকায় সুন্দরভাবে বেঁচে থাকবে, এটা হচ্ছে মূল কথা। আমি সারাদিন 24 ঘন্টার মধ্যে কতক্ষণ কাজ করি, কতক্ষণ ঘুমোতে যাই, কতক্ষণ পেশাগত জীবনে থাকি, কতক্ষণ ঈশ্বর কাছে প্রার্থনা করি। স্বাভাবিকভাবেই মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যেও তাই। ধর্মটাকে নিয়ে রাজনীতি করেন বা এটাকে বিশ্বাস করেন, এ তো খুব কম সংখ্যক মানুষ। সেটা মুসলিম সম্প্রদায় হোক, সেটা হিন্দু সম্প্রদায় হোক, সেটা খ্রিস্টান সম্প্রদায় হোক, ওটা অন্তরালের ব্যাপার। সেই অন্তরালের ব্যাপারটাকে নিয়ে যারা ব্যবসা করেন, পুজো করেন, রাজনীতি করেন, সেই সংখ্যাটা তো কম। ইন জেনারেল মানুষ তো রাজনীতি করেন, ইন জেনারেল মানুষের জীবন জীবিকা পালন করেন, সবাই ঈশ্বরে বিশ্বাসী। কিন্তু ঈশ্বর ঈশ্বর করে কাজের জায়গায় গিয়ে ঈশ্বর ঈশ্বর করি আমরা। সে ছাত্র হোক, শিক্ষক হোক, কর্মজীবী মানুষ হোক, চাষি হোক, রিক্সাওয়ালা হোক, সিএনজি চালক হোক, বাস চালক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বোঝাতে পারলাম? তো স্বাভাবিকভাবেই এই গ্যাপটা তো বাড়বেই। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষরা বাংলাদেশটাকে নতুন ভাবে গড়তে চায়। সবাই আমরা বিশ্ব নাগরিক। সে এক একজন মানুষ এক একটা জায়গায় বিলং করে, অবস্থান করছেন। উনি মুসলিম ধর্মে অবস্থান করছেন, আমি হিন্দু ধর্মে অবস্থান করছি। আমিও আইটি সেক্টরের, উনিও আইটি সেক্টরের। আমার যে ইকুয়েশন, ওনার তা ইকুয়েশন। একই সঙ্গে চাকরি করছি, একই সঙ্গে খাচ্ছি, একই সঙ্গে পড়ছি। উনি সন্ধ্যাবেলা হলে নামাজ পড়ছেন, আমি ঈশ্বরের কাছে ধূপ ধুনো দিচ্ছি, এইটুকু ফারাক। কিন্তু বাকি চলার পথ হ্যাঁ, তো সেই সংখ্যাটা তো বেশি। তবে আমি তোমাকে একটু থামিয়েই বলছি যে আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে স্যাম্পল, অর্থাৎ অংশগ্রহণকারী জরিপের সংখ্যা কত ছিল, মানে উত্তরদাতা কত ছিলেন। 5,147 জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। এই সংস্থাটি চলতি মাসের 16 থেকে 27 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের 64 জেলার গ্রাম শহর মিলিয়ে জরিপ চালায়, এবং সেই জরিপে 5,147 জন মানুষ অংশ নেন। এখানে সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন। জরিপের তথ্য বলছে যে আগে যারা জামায়াত বা নাগরিক পার্টি এনসিপির দিকে ছিলেন, তাদের একটা অংশ এখন বিএনপির দিকে আসছেন। এমনকি আওয়ামী লীগ ঘরানার ভোটারদেরও একটা অংশ বিএনপির দিকে ঝুঁকছে। জরিপের এই অংশ নিয়েই কিন্তু রাজনৈতিক একটা ভূমিকম্প তৈরি হয়েছে বাংলাদেশে। পরস্পর বিরোধী একটা বক্তব্য শোনা যাচ্ছে এই দুটো রাজনৈতিক দলের অভ্যন্তর থেকে। এবং শুধুমাত্র তাই নয়, যে পত্রিকাটি এই জরিপ চালিয়েছে, এই পত্রিকাটি আগেও আরো দুটো জরিপ চালিয়েছে। যেহেতু এই পত্রিকাটিও একটি মহলের কাছে বিতর্কিত বলে অনেকে মনে করেন, ফলে নতুন করে এই জনমত জরিপ বা এই সমীক্ষার ফলাফল নিয়েও কিন্তু ওই একটি মহল প্রশ্ন তুলেছেন। তুমি কিভাবে দেখছো বিষয়টি? না, সেটা তো দেখো, সেটা সেটা ওই ওই একটি মহল বা সেই একটি মহল কোনো কথা না। অনেকে এই জরিপ যার ভালো না লাগবে, এই জরিপকে যারা বিশ্বাস না করবে, একটি মহল আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ দর্শকদের তুমি হয়তো বুঝতে পারোনি। একটি মহল বলতে সরাসরি বলি যে প্রথম আলো
এই জনমত সমীক্ষা চালিয়েছে। তুমি জানো যে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধেই বাংলাদেশের একটি ধর্মীয় রাজনৈতিক সংগঠন জামায়াত ইসলামী পুরোপুরি অফিসিয়ালি তাদের ঘোষিত পলিসি কি সেটি আমরা জানি না, কিন্তু আমরা দেখেছি যে হাদির মৃত্যুর পর যে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং সেখানে যে ধরনের মানুষের উপস্থিতি ছিল তাদের পরিষ্কার বোঝা যায় যে, এবং সারা বিশ্বের কাছে সেটি প্রতীয়মান হয় যে একটি বিশেষ ধর্মীয় সংগঠন বা সংগঠনের আশীর্বাদ পুষ্ট এই প্রজন্মের একটি বড় সংখ্যক অংশ প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এবং আমাদেরও প্রচুর দর্শক আমরা যখন প্রথম আলোকে কোট করি তখনও কিন্তু দেখি যে প্রথম আলো সম্পর্কে তাদের প্রচুর পরিমাণ নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে। ফলে আমি ওই অংশের কথাই বললাম যারা প্রথম আলোকে পছন্দ করেন না, প্রথম আলোকে বলেন যে তারা একটি বিশেষ দেশ না, ভারতের আধিপত্যবাদ বিস্তারে সহায়ক এবং বাংলাদেশকে অস্থির করার পেছনে প্রথম আলো ডেইলি স্টারের কে তারা দায়ী করেন। ওই মহলটি কিন্তু নতুন করে প্রশ্ন তুলছে প্রথম আলোর এই জরিপ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এবং ইতিমধ্যেই আমি বেশ কয়েকটি টকশোতেও দেখেছি যে এই ধরনের জরিপ নিয়ে বাকযুদ্ধ শুরু হয়েছে দুটো, মানে বিএনপি এবং জামায়াত ইসলামী মতাদর্শীদের মধ্যে। এবার তোমার কাছে পরিষ্কার হয়েছে সম্ভবত। বিষয়টা দেখো, বিষয়টা যারা এটা নিয়ে প্রশ্ন তুলছে তাদের কাছে আমি একটা প্রশ্ন আমার দর্শকদের মাধ্যম দিয়ে বলতে চাই যে ৫,০০০ কত মানুষের প্রতি যে জিজ্ঞাসা করা হয়েছে ৫,১৪৭। তো এই মানুষগুলো তো বাংলাদেশের ৬৪টি জেলার গ্রাম থেকে শহরের মানুষ। তারা তো প্রথম আলোর লোক না বা ডেইলি স্টারের লোক না বা তারা ভারতের লোক না। তাদের মনোভাব, তাদের অভিব্যক্তি তো সেই জরিপ যে করেছে সংস্থা তাদের কাছে দিয়েছে, তাই নয় কি? এই ৫,১৪৭টা লোককে তো আর গিয়ে ভারত থেকে কোনো ইন্টেলিজেন্স গিয়ে বুঝিয়ে দিয়ে আসেনি এই জরিপটা করতে আসবেন আর আপনারা এটা বলবেন। এটা কি বাস্তবসম্মত? দেখো, ভারতকে তো মানতে হবে, আবার এই সেই বাস্তবটা মানতে হবে। শোনো, বাস্তবটা যেমন মানতে হবে, বিরোধিতাটাকে নিয়েও চলতে হবে। এটা তো বিরোধিতা হবেই, হতেই পারে। একদমই। তুমি লাস্ট কথা বলছো যে ভারত তো আর গিয়ে করছে না, কিন্তু ভারতকে বারবার করে প্রজেক্ট করা হয়েছে পরমাশেষ। আমরা আগেও অতীতের সরকারে দেখেছি, আওয়ামী লীগের সময় দেখেছি, এখনো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে দেখি ভারতকে প্রশ্নবিদ্ধ করার জন্য। শুধু তাই নয়, ভোটের মাঠে বিএনপি, জামায়াত, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছেও কিন্তু হাতে গরম পাতে গরম ইস্যু ভারত বিরোধিতা। কেউ প্রচ্ছন্নভাবে করেন, কেউ ইঙ্গিত দেন, কেউ রাস্তায় নেমে ভাঙচুরের মাধ্যমে করেন। কারোর কাছে প্রথম আলো ডেইলি স্টার, কারোর কাছে কোনো সাংস্কৃতিক সংগঠন, ছায়ানট বা এরকম সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের টার্গেটের শিকার, তাদের শিকার। আসলে শোনো, ভারত বাংলাদেশিদের রক্তের মধ্যে মিশে আছে, জানো? যারা ভারতের বিরোধিতা করে তাদের বিরোধিতার ইস্যুটাও তো ভারত না। কিন্তু আমার ভয় হয়, জানো তো, আমার ভয় হয় যে এই ভারত করতে করতে কোথাও গিয়ে যাতে মূল ইস্যুকে বাংলাদেশের মানুষ স্কিপ না করেন। সচেতন মানুষ, আমার বিশ্বাস সেটা হওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশে বুদ্ধিমান সচেতন মানুষরা রয়েছেন। কোনো বিভাজনের রাজনীতি দিয়ে বাংলাদেশ তৈরি হয়নি, গড়ে ওঠেনি। তাদের জাতিসত্তা, তাদের ভাষা, তারা জানে তাদের জিনিসটাকে কিভাবে আঁকড়ে ধরতে হয়। কোন রকম প্ররোচনা, কোন রকম বিদ্বেষ দিয়ে বাংলাদেশের মানুষ তাদের দেশের সত্যিকারের নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি, কোনো এক্সপ্লয়টেশন এই নির্বাচনে কাজ করবে না, এটা আমার বিশ্বাস। বাংলাদেশের সাধারণ মানুষ সচেতনভাবে একটি সঠিক সরকার গড়ে তুলবে, সঠিক রাজনৈতিক দলকে নির্বাচন করে, এটা আমার বিশ্বাস। মূল আলোচনায় ফিরি। আমরা আলোচনায় ছিলাম, আমরা বিশ্লেষণে ছিলাম জনমত জরিপ, এবং এই জনমত জরিপে প্রধানমন্ত্রী হিসেবে 47.6% উত্তরদাতা কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। তুমি জানো যে 2025 সালে বাংলাদেশের আরো একটি বড় গণমাধ্যম, বাংলাদেশের বিশ্বাসযোগ্য একটি ইংরেজি গণমাধ্যম, সেখানে IRI একটি জরিপ করেছিল। সেই জরিপে দেখা গিয়েছিল যে বিএনপি 33%, জামায়াত 29%। এই দুই দলের মধ্যে ব্যবধান মাত্র 4% ছিল। এই 33 বনাম 29, এই যে মাঝখানে 4, এই সংখ্যাটি কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই ব্যবধানটি গিয়ে প্রায় অনেকটাই দাঁড়ায় 47.6 আর 22.1। একই দেশ। গঙ্গায় জোয়ার ভাটা দেখেছো? গঙ্গায় বানাসা দেখেছো কখনো? বানাসা দেখেছো আর ভাটা দেখেছো? তখন তো বানের সময় হয়েছে জরিপ, এখন তো ভাটা। আবার নতুন করে জোয়ার আসবে 12 তারিখ। এটা হয়, এটা নিয়ে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এই সময় বলছে কত মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, কত মানুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে চায়। 47.6 দলটা কি? বিএনপি তো।
এটা আমি তোমাকে 22। তাহলে এটা কোথা থেকে উঠে আসলো? আমি তোমাকে আরেকটু তথ্য দেব, আরো একটু তথ্য দেব। সেটি হচ্ছে 2রা সেপ্টেম্বর 2025 এই একই সংস্থা যারা প্রথম আলোতে এই জনমত জরিপ চালিয়েছেন, এই একই সংস্থা তাদের কিন্তু আরেকটি দ্বিতীয় রাউন্ডে তারা আরেকটি সমীক্ষা করেছিল এবং সেই রাউন্ডে 41.3% মানুষ বিএনপির পক্ষে রায় দিয়েছিলেন এবং জামায়াত ইসলামের পক্ষে রায় দিয়েছিলেন 30.3%। মানে জামায়াত ওই সময়ও বিএনপির থেকে কিন্তু বিএনপির সঙ্গে তার ব্যবধান কম ছিল। মানে নির্বাচন যত এগিয়ে আসছে বিএনপির সঙ্গে ব্যবধান কিন্তু তত বাড়ছে বলে এই সমীক্ষাগুলোতে বোঝা যাচ্ছে, বা সবশেষ সমীক্ষাগুলোতে বোঝা যাচ্ছে, যেটি নিয়ে এখন আলোচনার টেবিল সরগরম। 47.6% মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। তুমি শান্তিনিকেতনে গিয়ে আমার সঙ্গে গুড় জাল দেওয়া দেখেছো না? যত জাল দেবে তত ফ্লেভার হবে। ভোট যত এগিয়ে আসবে তত উত্তাপ, কে এগিয়ে কে পিছিয়ে সেই মনোভাবটা প্রকাশ পাবে। ফাইনালি ট্রেন তো একদিকেই যাচ্ছে পরমাশিস, হ্যাঁ, ট্রেন গুড় তো গুড়ই থাকবে, কিন্তু গুড় তো ফ্লেভার চিনি হবে। ফ্লেভার তুমি ফ্লেভার তো অস্বীকার করতে পারবে না। কম জাল দিলে কি হবে? যত বেশি জাল দেবে তত ভালো ফ্লেভার হবে। এখন তো জাল দেওয়ার প্রক্রিয়া চলছে। 43 থেকে 47, 33 থেকে 22, কিন্তু বুঝতে পারছো তো? কিন্তু পরিষ্কার হিসেব। যাই হোক, বাংলাদেশে একটা সঠিক বাংলাদেশের মানুষ, এটা আমাদের কথা বলার মধ্য দিয়ে কোনো প্রভাব বিস্তার করার কোনো বিষয়টা না। আমরা সমীক্ষার উপরে আলোচনা করলাম। বাংলাদেশের মানুষ 12 তারিখ তাদের যাকে মন চায় একটা ভালো, স্বাধীন, সুন্দর দেশ গড়ে তোলার জন্য তাদের যাকে মন চায় ভোট দিক। বাংলাদেশের সাধারণ মানুষের পাশে আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা এই সম্পর্ককে সুন্দর, সুসংহত, সম্প্রীতির করতে চাই এবং আমি বিশ্বাস করি ভারত সরকার তার প্রতিবেশী রাষ্ট্র, ভৌগোলিকভাবে, ঐতিহাসিকভাবে সব দিক থেকে ভারত সরকার বাংলাদেশের সরকারের পাশে থাকবে এবং সরকারের পাশে থাকা মানেই বাংলাদেশের আপামর জনসাধারণের পাশে থাকা। দেখো, আমরা আলোচনায় ফিরতে চাই, মূল আলোচনায়। আমরা কখনো কখনো আলোচনার পাশ দিয়ে যাচ্ছি, অনেক বিষয় আমরা আবেগতাড়িত হয়ে বলছি ঠিক, কিন্তু তথ্য বিশ্লেষণ কিন্তু উপেক্ষা করার কোনো সুযোগ নেই এবং তথ্য বিশ্লেষণ যখন উঠে আসে বড় বড় গণমাধ্যমে তখন সেটি নিয়ে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। তোমার মনে আছে গত পরশুদিন আমরা যখন কলকাতায় বইমেলায় যাচ্ছি, আমাদের শ্রদ্ধেয় গৌতম লাহিড়ীর একটা বই প্রকাশিত হয়েছে এবং তাকে আমরা একটা প্রশ্ন করেছিলাম। উনি বলছে বইমেলা নিয়ে, উনি বলছেন যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। আমরা বইমেলা নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। প্রিয় দর্শক, যারা কলকাতা বইমেলায় বাংলাদেশহীন কেমন চলছে সে বিষয়ে আমাদের একটি ভিডিও, সেটি ইচ্ছে করলে আপনারা দেখে আসতে পারেন, লিংক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। ফ্ল্যাশব্যাকের পর এবার ফিরছি আজকের আলোচনায়। দেখো পরমাশিস, আমরা যে আলোচনা নিয়ে শুরু করেছিলাম যে জনমত জরিপ 5147 জন, এই জনমত জরিপ সংস্থাটির তৃতীয় রাউন্ড আমরা দেখেছি এবং সেখানে পরিষ্কার প্রশ্ন করা হয়েছিল প্রশ্নকারীদের কাছ থেকে যে প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে দেখতে চান। সেখানে উত্তর 47.6% মানুষের উত্তর আমরা পেয়েছি। কিন্তু এখানেই একটা টুইস্টও আছে। কে প্রধানমন্ত্রী হবেন এটা এক ধরনের প্রশ্ন, কাকে ভোট দেবেন এটা আরেক ধরনের প্রশ্ন, আর আপনার এলাকায় কে জিতবে এটা আবার তৃতীয় ধরনের প্রশ্ন। একই মানুষ 3 প্রশ্নে 3 রকম উত্তর দিতে পারেন। কারণ কেউ ভাবতে পারেন আমার পছন্দ অন্য দল কিন্তু জিতবে অন্য দল, আবার কেউ ভাবছেন বা ভাবতে পারেন যে জিতবেন তাকেই ভোট দেব, শেষ দিকে তিনি সিদ্ধান্ত নেবেন। এটা কিন্তু হয়। এবং তৃতীয়ত কেউ ভাবতে পারেন যে এখনো আমরা ঠিক করিনি ঠিক কাকে ভোট দেব। আর তাহলে এই জরিপের সংখ্যা দেখেই কেউ যদি আমরা হঠাৎ করে বলে ফেলি যে ফল নিশ্চিত কিংবা এটাই চূড়ান্ত ফল, তাহলে কি সেটা ঠিক হবে? না, তা না। সেটা তো মানে আমি যতটুকু আমরা আলোচনাটা করব কিসের উপরে, একটা ডেফিনিট করে একটা সংখ্যা যখন পাবো সেই সংখ্যাটা কেন বলা হচ্ছে সেটা নিয়ে আলোচনা। আবার মানে 100 লোককে জিজ্ঞেস করলে যদি 40টা লোক উত্তর দেয়, 60টা লোক তো বাদ গেল। 60টা লোক তো আমাদের কাছে উত্তর দিল না। তো এই 60টা লোকের কথাও তো আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমরা জরিপটা করছি যে কজন মানুষ উত্তর দিয়েছে তার উপর ভিত্তি করে। এবার দেখতে হবে এই জরিপের মধ্যে কত মানুষকে জিজ্ঞেস করা হয়েছে আর কত মানুষ উত্তর দিয়েছে, কত মানুষ না বলে এড়িয়ে গেছে, সেই সংখ্যাটা কি আমরা পেয়েছি? স্বাভাবিকভাবেই জরিপ যখন করা হয়, না, যখন কোনো সেই সংখ্যাতে তো বলা হচ্ছে, সেই সংখ্যাতে উত্তরদাতাদের মধ্যে প্রশ্ন করা হয়েছিল 5147 জনকে। সেখান থেকেই 47.6% মানুষ, মানে
সেই উত্তরদাতাদের মধ্যেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তাহলে তো ফাইন, মানে যারা উত্তর দিয়েছে সেই সংখ্যাটা যদি 100% ধরিস, সেখান থেকে তো 47.3, তাহলে তো কোনো সন্দেহের অবকাশ থাকে না। আমি যে উত্তর দেয়নি তাকে তো ধরছিই না, যারা উত্তর দিয়েছে তাদের উপরে ধরছি, অসুবিধার কিছু নেই। অবশ্যই এটা নিয়ে আশা, এই জরিপটার উপরে একটা পজিটিভ আশাবাদ ব্যক্ত করা যেতেই পারে। এটা তো একটা ফল নিশ্চিত বা এটা নয়, এটা একটা ট্রেন্ড হতে পারে, তাই না? এটা ট্রেন্ডিং ব্যাপার, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা বলতে পারি এটা ট্রেন্ড, একটা ট্রেন্ড। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, বিএনপির দিকে ভোট একটা কনসোলিডেট হচ্ছে, একটা গতি বা একটা আভাস এই ছোট্ট অংশগ্রহণমূলক থেকে এটা বোঝা যায়। যাচ্ছে। আমি এই ছোট্ট কথাটি খুব সচেতন ভাবেই বললাম, কারণ 12 কোটি ভোটারের মধ্যে 5,147 জন ভোটারকে নিয়ে যে কোনো ধরনের জরিপই খুব কম প্রতিনিধিত্বমূলক জরিপ বলে আমি অন্ততপক্ষে মনে করি ব্যক্তিগত। হ্যাঁ, এটা যে ব্যাপকতা তা না, আমরা কিন্তু এটা যে ব্যাপকতা তা না, আমরা এই অংশের পার্টটুকু নিয়ে আলোচনা করছি। আমি এই ট্রেনটিকেও আমি একটি ঘরের যদি 4টে জানালা থাকে, আমি একটি জানালা বলবো, বাকি 3টি জানালা বলবো না। কারণ একটি জানালা খোলা হলেও বাকি 3টি জানালা বন্ধ হতে পারে। বিষয়টি এটা একটা সংকেত হিসাবে দেখা যেতে পারে, একটা সংকেত। কিন্তু এই সংকেতই যে একেবারে কনসোলিডেটেড ভোট হচ্ছে বা বিএনপির পক্ষে সমস্ত ভোট যাচ্ছে বা 47.6% গোটা বাংলাদেশের মানুষই এই রায় দিয়েছেন এমনটি নয়। তবে একটি ট্রেন্ড আমরা ধরে নিচ্ছি যে 4টি জানালার মধ্যে একটি জানালা বিএনপির জন্য খোলা রয়েছে, তাই তো? অবশ্যই। বেশ, তাহলে আমরা যেটা বলছিলাম যে বিএনপির দিকে ভোট কনসোলিডেট হচ্ছে, এটা জরিপ থেকে বোঝা যাচ্ছে, কিন্তু জামায়াতও ক্লোজ কন্টেন্ডার ইমেজ ধরে রেখেছে। আর এটাও বড় ফ্যাক্টর যে একটা জোট সমীকরণ রয়েছে। তুমি এটা জানো যে জামায়াত শুধু একা নয়, তার সঙ্গে আরো 11টি রাজনৈতিক দল আছে, এনসিপি এর মধ্যে ইনক্লুডেড। বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তি হিসেবে যে জেনজি ধারা উঠে এসেছিল, তাদের মধ্যে কিন্তু একটা এনসিপি কে অন্যতম বলা হয়, কারণ এটাই তো জেনজির অংশগ্রহণ। আর যেহেতু এনসিপি জামাতের মধ্যে এখন রয়েছে, একসঙ্গে তারা জোট করে ভোট করছেন, ফলে জামাতের দিকে ভোট একটা কনসোলিডেট ভোট তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে বা রয়েছে। এর মানেটা কিভাবে তুমি, এই ব্যাখ্যাটা কিভাবে তুমি দেখছো? দেখো, এই ব্যাখ্যাটা শোনো, সবাই একটা বিষয়টা দেখো, নির্বাচনে কেউ যদি জোটবদ্ধ হয়ে নির্বাচনে একজনকে সমর্থন করে, একটা জায়গায় গিয়ে কিন্তু তারা ভাবতে পারে, এটা সবাই, এটা আমাদের দেশেও হয়, যে আমি একে সমর্থন করব, আমি কি পাবো, আমি একে সমর্থন করছি, আমি কি পাবো। সেই জায়গায় গিয়ে শেষ পর্যন্ত জোটের রাজনীতি কিন্তু যে খুব যে ফলপ্রসূ হয়, সেটা কিন্তু ইতিহাস বলে না, এবং বললেও অনেকটাই কিন্তু দেখা যায় সেটা ভঙ্গুর। কিন্তু সেই বিষয়টা বিশ্লেষণ করা দেশের মানুষ। তুমি আমাদের দেশেও আমরা ছোটবেলা থেকে দেখেছি যে 34 বছরের বাম জমানা, এমন আমরা বলা হতো যে কলকাতায় পশ্চিমবঙ্গে বামেরা আর দিল্লিতে কংগ্রেস, মানে ট্রেন্ড হয়ে গেছিল। তো স্বাভাবিকভাবেই এইটা, মানে নির্বাচন না খুব এত স্পর্শকাতর ব্যাপার। হয়তো উনি পেলেন ভোটটা, কিন্তু সেই ভোটটা একত্রিত হয়ে একটা সরকার গঠনের দিকে যে যাবে, সেইটা পরিসংখ্যান কিন্তু তেমনটা বলে না। মানে সেই উদাহরণ বা সেই পরিসংখ্যান কিন্তু এই মুহূর্তে আমার কাছে অন্তত নেই, যে একক সংখ্যাগরিষ্ঠতার দলকে হারিয়ে দিয়ে একটা জোট রাজনীতি ক্ষমতায় আসবে। এটা কিন্তু দেখো আমাদের দেশে এই মুহূর্তে, দেখো তুমি চিন্তা করো, তুমি আমাদের দেশে বিজেপির বিরুদ্ধে কত বড় জোট শরিক আছে, তারা কি পারছে না। আমি আমাদের দেশের উদাহরণ দিয়ে বললাম, এত বড় দেশ, এত বড় রাজনৈতিক দল, স্বাভাবিকভাবে বিএনপি একটা প্রধান রাজনৈতিক দল। তৃণমূলের মতো রাজনৈতিক জোটও রয়েছে এখানে, শুধু তাই না, হ্যাঁ, সমাজবাদী পার্টির মতো জোটও রয়েছে, এনসিপির মতো, মানে আমাদের ভারতের এনসিপি, শরদ পাওয়ারের এনসিপির মতো রাজনৈতিক দলও রয়েছে। কিন্তু পেরেছে কি বলো, নিজে হচ্ছে ইন্ডিয়া জোটের অন্যতম একজন মুখ, তাই না? তারপরেও বিজেপি, যদিও বিজেপির এবারের লাস্ট, তুমি যখন প্রশ্ন করলে, তাহলে আমাদের দর্শকদের বোঝার জন্য বলছি, হ্যাঁ তারা সরকার
গড়তে ব্যর্থ হয়েছে। কিন্তু বিজেপি কিন্তু যে প্রত্যাশিত আসন, সেই প্রত্যাশিত আসন কিন্তু গেল লোকসভা নির্বাচনে তারা অর্জন করতে ব্যর্থ হয়েছে। এটাও তো ঠিক। হ্যাঁ, এটা তো তোমাকে বলি। কিন্তু সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের নির্বাচনটা তো এই মুহূর্তে বিজেপি ভার্সেস মানে আমাদের এখানে মানে ইন্ডিয়া জোট এনডিএ জোট ভার্সেস ইন্ডিয়া জোট তো নয়। তারা তো তাদের বিরুদ্ধে জোট গঠন হবে কি করে? তারা তো এতদিন ক্ষমতাতেই ছিল না। তাদের আজকে আমরা বিজেপির বিরুদ্ধে যে ইন্ডিয়া জোট যে এতটা লড়ে যে ভোট মানে সিটটা কমাতে পেরেছে, বিরোধিতার জায়গাটা তৈরি হয়েছে। কিন্তু বিএনপিতে এখন কি 17 বছর পর বুঝতে হবে তাদের কর্মকাণ্ড নিয়ে কি বলবে। এখন তো ইস্যু তো হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা। আওয়ামী লীগ ভোটে নেই, এখন বিএনপির সেই কচকচানি ডেকে আনবে পুরনো কি হয়েছে। তাহলে আমরা 25 ডিসেম্বর কি দেখলাম? এর ব্যাপকতা, এর চাপ, এই ফ্লেভার, এই আবেগ কিছুই না, তাই নয় কি? আপসীন জননেত্রী খালেদা জিয়ার ইমেজ কি কাজে লাগবে না এই ভোটে? অবশ্যই লাগবে। এই মুহূর্তে জামায়াত ইসলামের যে জোট, সেই জোট তাদের বিরুদ্ধে কথা বলার জায়গায় কতটা যে বাস্তবভাবে তারা রাজনৈতিক প্রচার করিয়ে বাস্তববাদী ভোট আদায় করতে পারবে, এখানে কিন্তু আমার অনেক শঙ্কা কাজ করছে। একদমই। আমরা মূল প্রসঙ্গে ফিরছি। বাংলাদেশের এই ভোট কি কনসিডারেশনের ভোট, নাকি একেবারে যৌথ একটা অংশীদারিত্বের ভোট, জোট ভিত্তিক ভোট? জরিপ বলছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার প্রবণতা এখন সবচাইতে বেশি। সেটা কত? বারবার বলছি, আরেকবার বলছি, 47.6%। কিন্তু জামায়াতকে বাদ দিয়ে কোনো বড় ছবি আঁকা যাচ্ছে না। এর কারণ, এর আগের জরিপগুলো তারা বিএনপির খুব কাছাকাছি ছিল। তাই বাংলাদেশের মিডিয়াও কিংবা আন্তর্জাতিক মিডিয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে দুটো রাজনৈতিক দলের দিকেই সমানভাবে নজর রাখছে। কারণ তাদের কাছে এটা শুধু কে জিতবে কে হারবে এমনটি নয়, বরং এটা যে ক্ষমতার কাঠামোর লড়াইয়ে এবার জোট বনাম একক লড়াই। বিষয়টা শোনো, বিষয়টা হচ্ছে যে বাংলা চলচ্চিত্রে এটা আমাদের ছোটবেলাকার একটা ফ্লেভার ছিল যে তাপস পাল নায়ক আর বড় ভাই রঞ্জিত মল্লিক। রঞ্জিত মল্লিক কষ্ট করে তাপস পালকে মানুষ করবে, অনেক ছবিতে এই জাতীয় ক্যারেক্টার আমরা দেখেছি। তো বাংলাদেশের এখন এই মুহূর্তে একটা বাংলা ছায়াছবির মতো নায়ক হচ্ছে তারেক রহমান, বড় ভাই হচ্ছে শফিকুর রহমান। এখন এই ট্রেন্ডিংটা চলছে ভাই, পরিষ্কার কথা। মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা যখন বিশ্লেষণ আলোচনা করতে বসেছি, আমরা খবরাখবর রাখছি, দেখছি, জানছি, শুনছি। যে ইমেজ তারেক রহমান, এটা জরিপ ফরিপ লাগে না। হ্যাঁ, এটা শফিকুর রহমানকে আমি ব্যক্তিগতভাবে আমি খুব মানে ওনার প্রাজ্ঞতা, ওনার কথা বলার ধরন সবটাই আমার ভালো লাগে। যাই হোক, বাংলাদেশের মানুষ যারা দীর্ঘ বছর মুখিয়েছিলেন গণতান্ত্রিক চর্চা বা গণতান্ত্রিক উৎসবে সামিল হবেন বলে, কিন্তু স্বৈরাচারের কারণে তারা গণতান্ত্রিক উৎসবে সামিল হতে পারেননি, তারাই আগামীর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের আপনাদের জাতীয় সংসদ নির্বাচনে আপনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নির্ধারণ করবেন বা নির্বাচন করবেন কাকে আপনারা প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে চান। তোমাকে অনেক ধন্যবাদ পরমাশিস। শেষ করব একটা প্রশ্ন রেখে, যে 22% মানুষ এখনো বলছেন বুঝতে পারছি না ভোটের শেষ সপ্তাহে তারা কার দিকে যাবেন, আর ঠিক সেই এক সিদ্ধান্তই কি বদলে দেবে বাংলাদেশের পরের সরকারের চেহারা? সেই প্রশ্ন রেখেই আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ শেষ করব। ভোট যত ঘনাবে সংখ্যা আরো বদলাবে, আর আমরা দেখব কারা সত্যি ট্রেন্ড আর শুধু কারা নয়েজ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে প্রাসঙ্গিক প্রসঙ্গের নতুন কোনো বিষয় নিয়ে। আর এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে বা এই ভিডিওতে করা কোন মন্তব্যগুলোর সঙ্গে আপনি ভিন্নমত বা সহমত, সেটা মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আবারও বলছি, আজকের করা এই মন্তব্যগুলোর মধ্যে সবগুলোই কিন্তু এই জনসমীক্ষা বা সমীক্ষা নির্ভর মন্তব্য। আমাদের ব্যক্তিগত কোনো পরিসংখ্যান নেই। আমরা ব্যক্তিগতভাবে বাংলাদেশের জনগণের পক্ষে, কোনো রাজনৈতিক শক্তি নেতা নেত্রীর পক্ষে আমাদের এডিটোরিয়াল কনসার্ন নেই। আমরা বাংলাদেশের মানুষ যেদিকে, আমরাও সেই দিকেই থাকবো। এই নিশ্চয়তা দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর হ্যাঁ,
এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করতে পারেন। আর আজ এই চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।